ডেল কার্নেগি তার বইয়ের এই অধ্যায়টি শুরু করেছেন একটি চমকে দেওয়া কথা দিয়ে। তিনি বলছেন, তর্কে জেতার সর্বশ্রেষ্ঠ উপায় হল তর্ক এড়িয়ে চলা। প্রথমবার শুনলে মনে হতে পারে এটা তো একটা প্যারাডক্স, জেতার জন্য লড়াই এড়াতে হবে কেন? কিন্তু এর পেছনের যুক্তিটা অকাট্য। কার্নেগি বলছেন, আপনি তর্ক করে কখনোই আসলে জিততে পারবেন না, কারণ আপনি যদি হারেন তবে তো হারলেনই। আর যদি জেতেন, আপনি হয়তো প্রতিপক্ষকে যুক্তিতে হারিয়ে দিলেন, কিন্তু তার আত্মসম্মানে আঘাত করে তাকে ছোট প্রমাণ করলেন। ফলাফল, সে আপনার প্রতি আরও বিরূপ হয়ে উঠবে। মনে রাখবেন, জোর করে কারো মত বদলানো যায় না, এতে শুধু একজন নতুন শত্রু তৈরি হয়। বইটিতে কার্নেগি নিজের জীবনের একটি ভুলের কথা স্বীকার করেছেন। এক ডিনার পার্টিতে তিনি একজনকে একটি উদ্ধৃতির উৎস নিয়ে ভুল প্রমাণ করেছিলেন। তিনি সঠিক ছিলেন ঠিকই, কিন্তু তার এক বন্ধু পরে তাকে বলেছিলেন, কাউকে ভুল প্রমাণ করে কী লাভ? এতে কি সে তোমাকে পছন্দ করবে? তার সম্মানটা বাঁচতে দাও। এই শিক্ষাটা ব্যবসার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। প্যাট্রিক জে ওহেয়ার নামের সেই ট্রাক সেলসম্যানের গল্পটা ভাবুন। তিনি গ্রাহকদের সাথে তর্ক করে সবসময় প্রমাণ করতেন যে তার ট্রাকই সেরা। তর্কে তিনি জিততেন, কিন্তু দিন শেষে কোনো গাড়ি বিক্রি করতে পারতেন না। পরে তিনি কৌশল পাল্টালেন। তর্কে না গিয়ে তিনি গ্রাহকের পছন্দের প্রশংসা করতে শুরু করলেন। এতে তর্কের জায়গাই থাকল না। গ্রাহক তখন শান্ত হয়ে তার কথা শুনতে চাইলেন। অর্থাৎ তর্ক এড়িয়ে যাওয়া মানে পালিয়ে যাওয়া নয়, বরং আলোচনার জন্য একটি ইতিবাচক দরজা খুলে দেওয়া। কিন্তু ধরুন, আপনি নিশ্চিত জানেন যে অন্যজন ভুল বলছে, তখন চুপ থাকাটা কঠিন। এখানেই কার্নেগির দ্বিতীয় নীতিটি আসে। অন্যের মতামতের প্রতি সম্মান দেখান। ভুলেও সরাসরি বলবেন না, আপনি ভুল। কাউকে মুখের ওপর আপনি ভুল বলা মানে তার বুদ্ধিমত্তা এবং আত্মসম্মানে সরাসরি আঘাত করা। এটি আলোচনার শুরুতেই একটি দেওয়াল তুলে দেয়। থিওডোর রুজভেল্টের মতো নেতাও বলতেন, তিনি যদি ৭৫% ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তবে সেটাই তার বড় সাফল্য। তাই সরাসরি ভুল না ধরে কার্নেগির মতো করে বলুন, আমি হয়তো ভুল হতে পারি, প্রায়ই আমার ভুল হয়, চলুন বিষয়টা আরেকবার খতিয়ে দেখি। এই বিনয়ী বাক্যটি ম্যাজিকের মতো কাজ করে। এটি প্রতিপক্ষকে মুহূর্তেই নিরস্ত করে দেয় এবং তাকেও নিজের ভুল স্বীকার করার মানসিক প্রস্তুতি নিতে সাহায্য করে। আর যদি দেখেন ভুলটা আসলে আপনারই, তাহলে কার্নেগির তৃতীয় নীতি, দ্রুত এবং জোরের সাথে নিজের ভুল স্বীকার করুন। নিজের ভুল স্বীকার করার মধ্যে এক অদ্ভুত সম্মোহনী শক্তি আছে। একবার কার্নেগি তার পোষা কুকুর রেক্সকে নিয়ে পার্কে হাঁটছিলেন, যা ছিল নিয়ম বিরুদ্ধ। পুলিশ অফিসার তাকে হাতে নাতে ধরে ফেলে। কার্নেগি কোনো অজুহাত না দেখিয়ে প্রথমেই বললেন, অফিসার, আপনি আমাকে হাতে নাতে ধরেছেন, আমি দোষী, আমার কোনো অজুহাত নেই। যে পুলিশ অফিসার তাকে জরিমানা করতে পারতেন, তিনি উল্টো নরম হয়ে গেলেন। কারণ কার্নেগি যখন নিজেই নিজেকে দোষারোপ করলেন, তখন অফিসারের কাছে নিজের গুরুত্ব বা দয়া দেখানোর একমাত্র উপায় ছিল তাকে ক্ষমা করে দেওয়া। কারণ লড়াই করার জন্য তো কোনো প্রতিপক্ষই রইল না। ইতিহাসে জেনারেল রবার্ট লি গেটিসবার্গের পরাজয়ের পর সমস্ত দোষ নিজের কাঁধে নিয়েছিলেন। ভুল স্বীকার করার এই সাহসই মানুষকে মহান করে তোলে। প্রথম তিনটি নীতি, তর্ক এড়িয়ে চলা, ভুল না ধরা এবং নিজের ভুল স্বীকার করা, এগুলো হলো সংঘাত এড়ানোর কৌশল। কিন্তু শুধু সংঘাত এড়ালে চলবে না, মানুষকে নিজের দিকে টানতেও হবে। কার্নেগির চতুর্থ নীতি, বন্ধুত্বপূর্ণভাবে শুরু করুন। ঈশপের সেই সূর্য আর বাতাসের গল্পটা মনে আছে? বাতাস যত শক্তি প্রয়োগ করল, পথিক তত শক্ত করে কোট আঁকড়ে ধরল। কিন্তু সূর্য যখন উষ্ণতা ছড়াল, পথিক নিজে থেকেই কোট খুলে ফেলল। মানুষের মনও এভাবেই কাজ করে। আব্রাহাম লিঙ্কন বলতেন, এক ফোঁটা মধু ১ গ্যালন বিষের চেয়েও বেশি মাছি ধরে। এর সেরা উদাহরণ জন ডি রকফেলার জুনিয়র। কলোরাডোর খনি শ্রমিকদের ভয়াবহ ধর্মঘটের সময় তিনি তাদের সামনে দাঁড়িয়ে বললেন, আমরা এখানে অচেনা কেউ হিসাবে নয়, বন্ধু হিসাবে মিলিত হয়েছি। এই একটি বন্ধুত্বপূর্ণ বাক্য পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু বন্ধুত্বপূর্ণ শুরুর পরেও আলোচনা অন্যদিকে যেতে পারে। এখানেই আসে পঞ্চম নীতি বা সক্রেটিক মেথড। নীতিটি হল শুরুতেই অন্যকে দিয়ে হ্যাঁ হ্যাঁ বলান। এর পেছনের সাইকোলজি খুব গভীর। যখন কেউ একবার না বলে, তার পুরো শরীর ও স্নায়ুতন্ত্র একটি রক্ষণাত্মক অবস্থানে চলে যায়। কিন্তু যখন সে বারবার হ্যাঁ বলে, তখন তার মস্তিষ্ক একটি ইতিবাচক বা গ্রহণশীল মোডে চলে যায়। একে বলা হয় কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি প্রিন্সিপাল। মানুষ একবার হ্যাঁ বললে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পছন্দ করে। এবার কার্নেগির ষষ্ঠ নীতি, অন্যকে কথা বলার ভরপুর সুযোগ দিন।
আমরা অনেকেই নিজের কথা শোনাতে ব্যস্ত থাকি, কিন্তু সম্পর্ক তৈরির সেরা উপায় হল শোনা। ফরাসি দার্শনিক লা রোশাফুকো বলেছেন, শত্রু চাইলে বন্ধুদের ছাড়িয়ে যাও, আর বন্ধু চাইলে বন্ধুদের তোমার চেয়ে এগিয়ে থাকতে দাও। যখন আপনি কাউকে তার অর্জন বা সমস্যার কথা বলতে দেন, সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। বইয়ের সেই সেলস রিপ্রেজেন্টেটিভের কথা ভাবুন, যার গলা ভেঙে যাওয়ায় তিনি মিটিংয়ে কথা বলতে পারছিলেন না। তিনি শুধু লিখে বা ইশারায় কাজ চালাচ্ছিলেন। তখন ক্লায়েন্ট কোম্পানির প্রেসিডেন্ট নিজেই তার হয়ে কথা বলা শুরু করলেন এবং তার পণ্যের প্রশংসা করলেন। ফলাফল, তিনি $1.6 মিলিয়ন অর্ডার পেলেন। হয়তো সুস্থ অবস্থায় নিজের কথা বলে তিনি এত বড় অর্ডার পেতেনই না। সপ্তম নীতি, অন্যকে ভাবতে দিন যে ধারণাটি তার নিজের। এটি খুবই সূক্ষ্ম কিন্তু শক্তিশালী কৌশল। আমরা অন্যের চাপিয়ে দেওয়া আইডিয়ার চেয়ে নিজের আবিষ্কার করা আইডিয়াকে বেশি বিশ্বাস করি। সাইকোলজির ভাষায় একে বলে এজেন্সি। একজন স্কেচ সেলসম্যান ৩ বছর ধরে এক স্টাইলিস্টের কাছে পণ্য বেচতে পারছিলেন না। একদিন তিনি কিছু অসমাপ্ত স্কেচ নিয়ে গিয়ে বললেন, স্যার, আপনি যদি একটু বলে দিতেন এগুলো কিভাবে শেষ করলে আপনার কাজে লাগবে। ক্রেতা কিছু পরামর্শ দিলেন এবং পরে সেই স্কেচগুলোই কিনে নিলেন, কারণ তিনি অনুভব করেছিলেন ডিজাইনগুলো আসলে তারই তৈরি। রাজনীতিকেও এর ব্যবহার দেখা যায়, যেখানে উপদেষ্টারা এমনভাবে আইডিয়া দেন যেন নেতা ভাবেন বুদ্ধিটা তার নিজের। এখানে কৃতিত্বের চেয়ে ফলাফলটা বেশি জরুরি। কিন্তু অন্যের মাথায় আইডিয়া দিতে হলে আগে তাকে বুঝতে হবে। কার্নেগির অষ্টম নীতি, আন্তরিকভাবে অন্যের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখার চেষ্টা করুন। আমরা যখন অন্যের জায়গায় দাঁড়িয়ে ভাবি, তখন তার কাজের পেছনের কারণটা বুঝতে পারি, আর কারণ বুঝলে রাগ কমে যায়। কার্নেগি পার্কে আগুন জ্বালানো ছেলেদের ধমক দিয়ে থামাতে পারেননি, কিন্তু যখন তিনি তাদের মজা করার ইচ্ছাটাকে বুঝলেন এবং নরম সুরে বিপদের কথা বোঝালেন, তখন ছেলেরা নিজেরাই সহযোগিতা করল। অষ্টম এবং নবম নীতি আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। নবম নীতি হল অন্যের ধারণা এবং ইচ্ছার প্রতি সহানুভূতিশীল হন। তর্ক থামানোর জন্য কার্নেগি একটি জাদুকরী বাক্য শিখিয়ে দিয়েছেন। বাক্যটি হল, আমি আপনাকে এক বিন্দুও দোষ দিচ্ছি না। আমি আপনার জায়গায় থাকলে ঠিক আপনার মতোই অনুভব করতাম। এই বাক্যটি শোনা মাত্রই সবচেয়ে রাগী মানুষটিও শান্ত হয়ে যায়, কারণ আপনি তার আবেগকে স্বীকৃতি দিচ্ছেন। কার্নেগি তার রেডিও শ্রোতার এক ক্ষুব্ধ চিঠির জবাবে এই বাক্য ব্যবহার করেই তাকে একজন ভালো বন্ধুতে পরিণত করেছিলেন। সহানুভূতির পর আসে অনুপ্রেরণা। দশম নীতি, মানুষের মহৎ উদ্দেশ্যগুলোর কাছে আবেদন করুন। জেপি মর্গান বলতেন, মানুষ সাধারণত দুটো কারণে কাজ করে, একটি আসল কারণ আর অন্যটি যে কারণটা শুনতে ভালো লাগে। আপনাকে সেই শুনতে ভালো লাগা মহৎ কারণটিতেই নক করতে হবে। একজন বাড়িওয়ালা তার ভাড়াটিয়াকে বাড়ি ছাড়া থেকে আটকাতে বলেছিলেন, আমি আপনাকে একজন এক কথার মানুষ হিসেবেই জানি। আমি বিশ্বাস করি আপনি আপনার চুক্তি ভাঙবেন না। ভাড়াটিয়া তার এই মহৎ পরিচয় রক্ষা করতেই আর চুক্তি ভাঙেননি। মানুষ নিজেকে ভালো এবং বিশ্বাসযোগ্য ভাবতে ভালোবাসে, আপনি সেটাকেই কাজে লাগান। একাদশ নীতি, আপনার ধারণাগুলোকে নাটকীয়ভাবে উপস্থাপন করুন। আজকের যুগ হল অ্যাটেনশনের যুগ। শুধু সত্য বলাই যথেষ্ট নয়, তাকে আকর্ষণীয় করে তুলতে হয়। একটি ইঁদুর মারার বিষের কোম্পানি তাদের দোকানের ডিসপ্লেতে দুটো জীবন্ত ইঁদুর রেখে দিয়েছিল। এই সামান্য নাটকীয়তায় তাদের বিক্রি 5 গুণ বেড়ে গেছে। আপনার আইডিয়া যত ভালোই হোক, তার প্রেজেন্টেশন হতে হবে সিনেম্যাটিক। এবং সব শেষে দ্বাদশ নীতি, একটি চ্যালেঞ্জ ছুড়ে দিন। চার্লস শোয়াব দেখেছিলেন তার মিলের কর্মীরা লক্ষ্য পূরণ করছে না। তিনি দিনের শিফটের শেষে মেঝেতে চক দিয়ে একটি বড় সংখ্যা লিখে দিয়ে গেলেন, যা ছিল তাদের উৎপাদনের পরিমাণ। রাতের শিফটের কর্মীরা সেই সংখ্যা দেখে ভাবল, আমরা কি এর চেয়ে কম? তারা সকালে যাওয়ার আগে আরও বড় একটি সংখ্যা লিখে দিয়ে গেল। এভাবেই শুরু হলো সুস্থ প্রতিযোগিতা। আজকের কর্পোরেট দুনিয়ায় একেই বলে গেমিফিকেশন। মানুষ টাকার চেয়েও বেশি গুরুত্ব দেয় নিজেকে প্রমাণ করার সুযোগ বা চ্যালেঞ্জকে। ডেল কার্নেগির এই 12টি নীতির সারমর্ম যদি এক কথায় বলি, তা হল মানুষের ইগো বা আত্মসম্মানকে আঘাত না করে তাকে বোঝা, নিজের দৃষ্টিকোণ থেকে বেরিয়ে এসে অন্যের আবেগ, ইচ্ছা এবং মহৎ উদ্দেশ্যগুলোকে সম্মান জানানো। এগুলো কোনো ম্যানিপুলেশন নয়, বরং মানুষের মৌলিক চাহিদাকে সম্মান জানিয়ে সম্পর্ক গড়ার পরীক্ষিত বিজ্ঞান। কারণ প্রশংসিত এবং সম্মানিত হওয়ার আকাঙ্ক্ষা আজও মানুষের সবচেয়ে গভীর ক্ষুধা।